A company manufactures two products A and B, and the sales figures over the past 3 years have been as follows. এখানে একটা প্রোডাক্ট আছে A, তার সেলস ফিগার ইন 1000, 386,000, 397,000 এইভাবে আছে 3 বছরে 93, 94, 95 এ. Another product is B and the sales figures are 533,000, 542,000, 550,000, and the weight is given for product A is 22 and for product B it is 19. Using 93 as base, this figure will be taken as base figure 93. Compute aggregate indices with the weights given for the combined sales of A and B 94 and 95. এখানে আমাদের তাহলে বেজ ইয়ার হচ্ছে 93. এই প্রোডাক্টের ক্ষেত্রে বেস কোয়ান্টিটি ইজ 386. এই যে এখানে যেটা দেওয়া আছে 1000, তিনটে শূন্য এটা নেয়নি, তাহলে পরের বছরটা হবে 397 Q1. ঠিক একইভাবে বি প্রোডাক্টের ক্ষেত্রে দিস ইজ দ্য বেস ফিগার 533,000 is Q0 and the next year's figure 542 is Q1. Weight is 22 and 25. আমরা একটু দেখি যে এটা আমরা কি করলাম। কোয়ান্টিটি ইন্ডেক্স এটা দেখেন যে সামেশন W into Q1, গতকাল আমরা এটা ফর্মুলাটা দেখেছিলাম। W into Q1, এখন W হচ্ছে দুটো আছে, একটা 19 একটা 22। আমরা আবার একটু আগের স্লাইডে যাই। 19 যেটা এখানে একটু দেখেন যে 397 into 22, 397 into 22 হলো কেন? এই যে 397 Q1 সাথে তার করেসপন্ডিং ওয়েট প্লাস 19 into 542. This 19, 542 is Q1. Divided by এই একই ওয়েট বসলো, শুধু Q0 এর মানটা এখানে বসলো, তাহলে 102.22. এইটা হলো 94 এর ইন্ডেক্স বের করলাম আমরা উইথ রেসপেক্ট টু বেজ ইয়ার 93. এইটা বোঝা গেল কিনা এইটুকু? আর in the same way the quantity index for 95 is এত। এইটা আপনারা একটু বের করেন, আমি এই স্লাইডে থাকতে এই যে এইটা যে বের করলাম এইটা for 94। আমি আবার একটু ব্যাকে যাই। যখন বেজ ইয়ার আমাকে 93 নিতে বললো, তখন for product A the Q0 is 386, for the first year that is 94 Q1 is 397, for product B Q0 is 533, Q1 is 542, weight is 22 and 19. সুতরাং তখন 95 কনসিডার করব না, আমি একটা একটা করে বছর আমাকে বের করতে হবে। তাহলে প্রথমে আমরা 93 আর 94 এরটা বের করব, টেকিং বেজ ইয়ার as 1993 as বেজ ইয়ার। তাহলে এটা হচ্ছে Q0 ফর প্রোডাক্ট এ, এটা Q0 ফর প্রোডাক্ট বি। এই যে আমি এটা লিখলাম, এটা Q1 ফর প্রোডাক্ট এ 397, Q1 ফর প্রোডাক্ট বি Q1 দুইটা। ওয়েট ইজ 22 and 19। এইটা এই কয়টা নিয়েই আমি 94 এর যে কোয়ান্টিটি ইন্ডেক্স সেটা বের করলাম। আপনারা পাশে যদি খাতা থাকে তাহলে এই 95 এরটা কি হবে এটা একটু লেখেন। এবং এটা আমি বলে দিচ্ছি একটু যে বেজ ইয়ার এটা Q0টা ঠিকই আছে, যেটা আসছে সেটাই, যেহেতু বেজ ইয়ার 93। W ঠিক আছে, শুধু Q1টা চেঞ্জ হবে। এটা এর আগে 404। হ্যাঁ 404 হবে স্যার। হ্যাঁ 404 and 550, Q1টা শুধু এখানে চেঞ্জ হবে। তাহলে পরের স্লাইডে গিয়ে ফর 95
এখানে 22 ইন্টু, আবার আমরা রেসপেক্টিভ ফিগারে যাই, 22 ইন্টু 404, উপরে প্লাস 19 ইন্টু 505, নিচেরটা সেম। তাহলে এখানে দেখেন যে 103.86 আসে কিনা। ঠিক আছে, আচ্ছা কারো কি করা কমপ্লিট হয়েছে? আর যদি কারোর কাছে কঠিন কিছু মনে হয় তাহলে প্রশ্ন করবেন, নাহলে আমি স্লাইড চেঞ্জ করি তাহলে। স্যার আমার একটা কোশ্চেন ছিল যে এখানে বলেন। প্রোডাক্ট এ আর প্রোডাক্ট বি একসাথেই বের করে ফেলবো আমরা প্লাস দিয়ে? হ্যাঁ, প্রোডাক্ট এ আর প্রোডাক্ট বি একই সঙ্গে, তবে সিঙ্গেল ইয়ারের জন্য একবার এক এক ইয়ার। প্রথমে 93 কে বেজ ইয়ার ধরে 94 এরটা বের করে নেব এখানে, তারপরে একই পদ্ধতিতে 93 কে বেজ ইয়ার ধরে 95 এরটা বের করব। এরপরে যদি আরো ইয়ার থাকে সেগুলো একই ভাবে যাবে। ক্লিয়ার? জি। আমরা এরপরে আবার একটু যাই, দেখি কি আছে। এর নিচের অঙ্কটা দেখেন, এক্সাম্পল এ কোম্পানিজ ম্যানুফ্যাকচারস। এইটা অবশ্য আমি এগুলো কোত্থেকে নিচে আমি ঠিক বলতে পারছি না, তবে ওই আপনাদের এই যে মক টেস্ট যেটা আছে ওখানেও একটু চেক করবেন, ওখান থেকে বেশ কিছু অঙ্ক এই সমস্ত স্লাইডে নেওয়া আছে। এটা স্যার আমাদের সীমা বইয়ের টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 10। জি স্যার, টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 10 না 10, হ্যাঁ হ্যাঁ, টেস্ট এর নিচেরটা আর উপরেরটা। আচ্ছা উপরেরটা দেখেন, এখন দরকার নেই। টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 10 যেটা, এটা দেখেন তাহলে। নিচে যেটা আমি এক্সাম্পল আকারে এখানে দিয়ে দিয়েছি, a company manufactures 3 products A, B and C, and the quantities sold in 98 and 99 were as follows. Product হচ্ছে ABC, quantity sold in 98, 7, 12 and 25, quantity sold in 99, 10, 15 and 25, and weights are given as 85, 68 and 45. Find the index of the quantity sold in 99 using the weights given. Number 1, using the aggregate method. Number 2, using the relative method. এটা তাহলে একটু দেখেন, রিলেটিভ মেথডটা খেয়াল আছে, P1 বাই P2 ছিল তখন, এটা Q1 বাই Q2, এটা হচ্ছে রিলেটিভ মেথড। এগ্রিগেট মেথড হচ্ছে যে যোগের সাথে সম্পর্কিত যেটা। আমরা একটু দেখি তাহলে, যেহেতু এটা বইয়ের অঙ্কই, অঙ্কটা তো উঠানোর প্রয়োজন নেই, শুধু বুঝে নেন যে কি করতে হবে। এখানে দেখেন নাম্বার, ফার্স্ট রিকোয়ারমেন্ট ইজ ইউজিং দ্য এগ্রিগেট মেথড। এবং আপনাদের একটু বলি যে ইউজিং দ্য, এখানে আবার রিপিট করছি আমি, ইউজিং দ্য এগ্রিগেট মেথড, ইউজিং দ্য রিলেটিভ মেথড, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? রিলেটিভ মিন্স 1 divided by other. In case of price, P1 by P0, in case of quantity, Q1 by Q0. এই প্রবলেমটার ক্ষেত্রে Q দেওয়া আছে, এই জন্য Q1 by Q0 বের করতে হবে। আর ইন কেস অফ এগ্রিগেট মেথড, এটা যোগ করে তারপরে ভাগ করতে হবে। এখন যোগটা কার সঙ্গে করব? এই যে আমাদের আগে যে এক্সাম্পলটা দেখলাম, এই যে এইরকম সামেশন সিস্টেম থাকবে। তাহলে এখানে প্রোডাক্ট এ বি সি, Q0 কত হবে? আমাকে বলা আছে যে বেজ ইয়ার হচ্ছে 98, 98 যদি হয় তাহলে এই তিনটেই হবে Q0, আর 99 এরটা বের করতে হবে, এই তিনটে হবে Q1, আর এইটা হবে W এর মান। তাহলে আমরা দেখি
W ইন্টু কিউ জিরো, এখানে কিন্তু একটা জিনিস একটু সংক্ষেপে করা আছে যে গুণটায় W এর মান কত, প্রথমটার ক্ষেত্রে W এর মান 85, তাহলে 85 ইন্টু 7, তার নিচে এই 68 ইন্টু 12, তার নিচে 45 ইন্টু 25, এইটাই যোগফলটা সরাসরি এখানে লিখে দেওয়া। আর এখানে এইটার নিচে একটা আন্ডারলাইন যদি দিয়ে এইটা যদি আমি যোগফলটা এইভাবে দেখিয়ে দিতাম আরো ভিজিবিলিটি বাড়তো আপনার এখানে। এইটা তাহলে এই যোগফলটা আমরা বের করলাম। তাহলে এইটা হচ্ছে এই যে 595, এটা হচ্ছে W ইন্টু কিউ জিরো ফর প্রোডাক্ট এ, তারপরেরটা W ইন্টু কিউ জিরো ফর প্রোডাক্ট বি, তারপরে W ইন্টু কিউ জিরো ফর প্রোডাক্ট সি। এই তিনটে যোগ করলাম। দেখেন এই যে আগের যে ফর্মুলাটা ঠিক এই ফর্মুলাই, এখানে আর একটা প্রোডাক্ট বেশি আসলো, এটা বিটা এবং সিটা, নিচেও তাই এ বি সি, উপরেরটা আসলো কিউ ওয়ান দিয়ে, নিচেরটা আসলো কিউ জিরো দিয়ে। এই অঙ্কটার ক্ষেত্রে এইটা এই লাইনটা এই কলামটা হচ্ছে কিউ জিরোর কলাম, এটা হচ্ছে W ইন্টু কিউ ওয়ান এর কলাম। তাহলে উপরে থাকবে কিউ ওয়ান এর টার্মটা অর্থাৎ 2995, নিচেই থাকবে 2531 ইন্টু 100 ইকুয়াল টু 118.1। ক্লিয়ার? জি স্যার। তারপরে দেখেন প্রোডাক্ট বি এর ক্ষেত্রে এটা হচ্ছে রিলেটিভ ইন্ডেক্স বাই সেম ওয়ে এ বি সি 3 প্রোডাক্টস। এখানে আমরা জানি রিলেটিভের ক্ষেত্রে খেয়াল আছে গতকাল যে ফর্মুলাটা ছিল, উপরে ছিল সামেশন W ইন্টু Q1 বাই Q0 অথবা P1 বাই P0 ছিল, যেহেতু এখানে কোয়ান্টিটির বেসিসে প্রবলেমটা দেওয়া, অতএব Q1 বাই Q0। তাহলে এই যে Q1 বাই Q0 এটা কিভাবে আসলো দেখেন, এইটা হচ্ছে Q0 এর কলাম, এটা হচ্ছে Q1 এর কলাম। তাহলে Q1 বাই Q0 অর্থাৎ 10 বাই 7, 15 বাই 12, 25 বাই 25, এই যে 25 বাই 25 1, তার আগেরটা এটা আর প্রথম এইটা। ওয়েট গুলো এখানে লিখলাম, লিখে এইটার এইটা গুণ করে এখানে লিখলাম, অর্থাৎ 85 ইন্টু 1.4286 ইকুয়াল টু 121.4, 68 ইন্টু 1.25 85, 1 ইন্টু 45 45, এই তিনটে যোগ করব 251.4। তাহলে 251.4 ডিভাইডেড বাই দ্য সামেশন অফ ওয়েটস 198 ইকুয়াল টু 127.0। ক্লিয়ার কিনা? স্যার বেজিয়া তো Q0, মানে বেজিয়ারটা অলওয়েজ Q0। হ্যাঁ, বেজিয়ার অলওয়েজ Q0, Q0 বেস প্রাইস অলওয়েজ P0, 0 মানেই বেস। ঠিক আছে? ওকে, আমরা নেক্সট টপিকসে চলে যাই। এটা হচ্ছে ইনফ্লেশন, এটা আপনাদের বইয়ের 151 এ আছে। ইনফ্লেশন আর ডিফ্লেশন। ইনফ্লেশন মানে বাংলা কি? মূল্যস্ফীতি। মূল্যস্ফীতি অর্থাৎ দাম স্তরের যে উল্লম্ফন। আর যদি মূল্যস্ফীতি মানে তো বৃদ্ধি, ফোলা বোঝায়, তাই না? আর যদি কমে যায় তাহলে কি বলে? ইনফ্লেশন, ডিফ্লেশন। সাধারণত কোন ধরনের জিনিসের দাম কমে? ইলেকট্রনিক্স গুড অনেক সময় দাম কমে যদি একই মডেলের হয়, এক পর্যায়ে গিয়ে ওইটা অচল হয়ে যায়। আর
একই মডেলের হইলে দেখা যায় যে যত দিন যাবে এটার দাম তত কমতে থাকে। ইনফ্লেশন হচ্ছে দাম স্তরের পরিবর্তন। দেখা গেল যে আমাদের এখানে পেপারে খেয়াল করে দেখবেন প্রত্যেক মাসেই কিন্তু একটা মূল্যস্ফীতির স্ট্যাটিস্টিক্যাল ডেটা পেপারে পাবলিশ হয়, সাংবাদিকরাও তাদের মতো করে পাবলিশ করে। এটা বাংলাদেশ ব্যাংক সাধারণত এটা দিয়ে থাকে, যে তাদের বাস্কেটে কনসিডারেট করে কিছু সংখ্যক নির্দিষ্ট জিনিসকে, নির্দিষ্ট দ্রব্যকে, যেগুলো মানুষের খুব বেশি কাজে লাগে। আবার ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের ক্ষেত্রেও কিন্তু ইনফ্লেশন মেজার করা যায়। যেমন আমি ধরতে পারি যে রড, যেটা দিয়ে বাড়িঘর তৈরি করা হয়, রড গত মাসে এভারেজ কি দামে ছিল, তার আগের মাসে এভারেজ কি দামে ছিল, অতএব ওই আগের মাসের তুলনায় পরের মাসে বাড়লো না কমলো, যদি বাড়ে কত পার্সেন্ট বাড়লো, কমলে কত পার্সেন্ট কমলো, এটাই হচ্ছে ইনফ্লেশন বা ডিফ্লেশন। আর মানুষের সাধারণ জনগণের মাথা ব্যথা থাকে যখন এই যে চাল ডাল তেল নুন এইসবের দাম বেড়ে যায়, তখন সে আবার কমে গেলে একটু স্বস্তি বোধ করে। সুতরাং তাদের প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রীর একটা বাস্কেটে থাকে হয়তো 10টা বা 20টা আইটেম। ওইটার দেখা গেল যে এক মাসে মূল্য স্তর ছিল এইটা, আগের মাসে ছিল এইটা, তাহলে এখানে জেনারেল একটা ইনফ্লেশন, এইটা কি বাড়লো না কমলো। তাতে দেখা যায় যে আমাদের যেমন এই মাসে দেশে সম্ভবত 5 কত পার্সেন্ট যেন মূল্যস্ফীতি ঘটেছে। তার মানেটা কি, 100 টাকায় আগের মাসে, অর্থাৎ এইটা তো আগের মাস, অর্থাৎ মে মাসে 100 টাকায় ওই জিনিসগুলা যতটুকু পাওয়া যেত, ওই ততটুকু তার মানে আমার টাকার ভ্যালু কমে গেছে। কিন্তু আগে 100 টাকায় যে জিনিস কিনতে পারতাম, এখন ওই জিনিস কিনতে গিয়ে আমাকে 105 টাকা প্লাস খরচ করতে হচ্ছে। তাহলে ওই যে 5 পয়েন্ট এইটুকুই মূল্য বেড়ে গেছে, মূল্যস্ফীতি ঘটেছে। ওইটা উল্টা ভাবে বলতে পারি টাকার দাম কমে গেছে। এখন আমাকে যদি বলে যে ঠিক আছে মে মাসে আমার বেতন ছিল 100 টাকা, জুন মাসে আমার বেতন দিল ঠিক 105 টাকা অত পয়সা, যাতে আমি ওই জিনিস কয়টা কিনতে পারি, তাহলে এই যে বেতন বাড়লো 5 পয়েন্ট এত পার্সেন্ট, যেটা ইনফ্লেশনের সমান আমি বলছি, ঠিক ইনফ্লেশনের সাথে তাল দিয়ে যদি আমার বেতন এইভাবে বাড়িয়ে যায়, তাহলে আমি টের পাবো না যে জিনিসপত্রের দাম বাড়ছে বা তার জন্য আমার মানে পকেটে টান পড়ছে, এইটা বুঝতে পারবো না। এই জন্যই এইটা অনেক দেশে দেখা যায়। সাধারণত আমাদের দেশে ইন্টারন্যাশনাল এজেন্সি যেগুলো আছে, এগুলো প্রতি বছর হঠাৎ করে দেখা যায় যে হঠাৎ করে একটা বেতন বৃদ্ধির অর্ডার চলে আসলো, তারা কিন্তু এই বেতনটা ওই মূল্যস্ফীতি হিসাব করে অটো বাড়িয়ে দেয়। আর এখানে দেখেন আপনাদের বইতে টার্মিনোলজির নিচেই 3 নাম্বার প্যারা যেটা আছে, যে রিয়েল ক্যাশ ফ্লোজ হ্যাভ হ্যাড জেনারেল ইনফ্লেশন টেকেন আউট অফ দেম। If general inflation is 3% per annum, then a 3% pay rise leaves me no better off in the terms. I cannot buy any more goods than before. অর্থাৎ এক বছর যদি আমার মূল্যস্ফীতি ঘটে 3%, আমার পে হাইকও যদি হয় 3%, তাহলে আমি বুঝবো না যে, বা আমি বেতন বাড়লো বলে যে আমি বাড়তি কিছু পেলাম, এটা কিন্তু আসলে ঘটবে না। If inflation is only I am approximately 1% better off in real terms. এইটা একটা দেশে। আর তারপরের প্যারাতে আছে some payments are index linked. Very important term. Index linked বলতে কি বোঝায়? Index linked বলতে বোঝাই হচ্ছে যে ইনফ্লেশনের সঙ্গে সঙ্গে দাম স্তরের যে বৃদ্ধি ঘটবে সেইটার সাথে তাল রেখে আমার আয়ও বাড়বে, এইটাকে বলে ইন্ডেক্স লিঙ্ক। যেমন পেনশনারদের ক্ষেত্রে যদি ওইটা, যেমন এখন বাংলাদেশে কিন্তু সরকারি যে পেনশন সিস্টেম আছে, ওখানে বলা আছে যে পেনশনারদের পেনশন প্রতি বছর 5% করে বাড়বে। আমি যদি ধরে নিই যে বাংলাদেশে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতিও প্রতি বছর 5%, তাহলে কিন্তু ওই পেনশনারের পক্ষে এই সুবিধাটা হলো সে 5% টাকা বেশি পেলো হাতে, কিন্তু জিনিস কিন্তু বেশি কিনতে পারবে না, ওই আগের বছরের মতোই কিনতে পারবে, যেহেতু জিনিসের দামও 5% বেড়ে গেছে। তা এই যে ইনফ্লেশনের সাথে তাল রেখে আয়ের যে বৃদ্ধি, এইটাকে বলে ইন্ডেক্স লিঙ্কড। ইন্ডেক্স লিঙ্ক, যে ইন্ডেক্সের সাথে সামঞ্জস্য রেখে আমার আয় স্তরের পরিবর্তন হচ্ছে,
এটাকে বলে ইন্ডেক্স লিঙ্কড। এইটা গেল। এর পরের পৃষ্ঠায় অ্যাডজাস্টিং ফর ইনফ্লেশন ব্র্যাকেটে আছে ডিফ্লেশন। এইটা একটু দেখবেন যে ইনফ্লেশনের জন্যই কিন্তু ওই যে কয়েক বছর পর পর দেখা যায় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি ঘটে। যখন বেশ বড় একটা গ্যাপ পড়ে যায় তখন দেখা যায় যে একটু হই হুল্লোড় পড়ে যায়, আন্দোলন মিছিল মিটিং শুরু হয়ে যায় কর্মচারীদের ভিতরে। এর কারণই হচ্ছে যে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে কিন্তু আমার আয় তো বাড়ছে না। এইটাকেই বলে যে ওই যে ইনফ্লেশনকে অ্যাডজাস্ট করতে হয়। এরপরে আপনারা দেখেন, আমরা একটু পরের স্লাইডে যাই। এইটা অন্য স্লাইড আছে। এই আপনাদের বইতে যে ইলাস্ট্রেশনটা আছে এটা কত নাম্বার? আমার এখানে এই ছাপা খুব কষ্টকর বোঝা। 8 নাম্বার সম্ভবত, নাম্বার 8। এইটা কি আপনারা পেয়েছেন? নাম্বার 8 এক্সাম্পল। স্যার ইলাস্ট্রেশন আছে তো স্যার, কিন্তু আপনার এটার সাথে তো মেলে না মনে হয়। না, ইলাস্ট্রেশন 8 আমি আপনাদের দেখাইনি, ওইটা আমার স্লাইডে নেই। স্যার এটা বেসিক্যালি টেস্ট টিউব আন্ডারস্ট্যান্ডিং 11। আপনাদের বইতে আছে আর আমার কাছে শীট আছে আর কি। আমি দেখতে পাচ্ছি ওই শীটে এটা এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে এটা দেওয়া হয়নি। আপনারা শীটে একটু দেখেন, বই তো সবার কাছে আছে মনে হয় নাকি? এখানে দেখেন, ইয়েস, এখানে 3 বছরের ইন্ডেক্স দেওয়া আছে, ইনফ্লেশন দেওয়া আছে। ইনফ্লেশন ইন্ডেক্স 2003 তে আছে 110, 2004 এ আছে 114, 2005 এ আছে 119, আর ওয়েজ ইন্ডেক্স আছে 100, 106 and 109. Determine what has happened to wages in real terms between 2003 and 2005. Each year separately. এখানে দেখেন যে ইনফ্লেশন ইন্ডেক্স মানে জিনিসপত্রের দামের যে স্তর, যেটা 2003 এ 110 ছিল সেটা 2004 এ 114, 2005 এ 119। আর বেতন যেটা ওয়েজ যেটা 2003 এ 100 টাকা ছিল সেটা 2004 এ যে হলো 106 টাকা, 2005 এ যে হলো 109 টাকা। এখন বলছে যে হোয়াট হ্যাপেন্ড টু ওয়েজেস, ওয়েজ যে বাড়লো এটা কি আসলে জিনিসপত্রের দামের সাথে সামঞ্জস্যপূর্ণ বৃদ্ধি ছিল কিনা। এইটার জন্য আমরা ওই যে ইনফ্লেশন ইন্ডেক্স যদি 2003 তে 110 না থেকে 100 থাকতো তাহলে কিন্তু আমি সরাসরি কম্পেয়ার করতে পারতাম, কিন্তু এটা কিন্তু তার নেই। না থাকার কারণে আমাকে ওই ইনফ্লেশন ইন্ডেক্সটাকে 2003 কে বেজ ইয়ার করে বাকিগুলোকে চেঞ্জ আনতে হবে। বোঝা যায়? জি স্যার। স্যার বুঝছি না, আবার বলুন। ইনফ্লেশন ইন্ডেক্স যেটা 110 আছে 2003 তে, এখানে 100 করতে হবে। 100 করলে বাকিগুলো ওই বেজ ইয়ার অনুযায়ী চেঞ্জ করতে হবে, যেটা আপনাদের দেখানো আছে লাস্ট টেবিলে। ইনফ্লেশন ইন্ডেক্স রিবেজ টু 2003, এখানে 2003 যে 110 আছে এটাকে 100 করে নিলাম। নিলে ওই ফিগারটা ওই 110 দিয়ে বাকি যে 114 and 119 এই দুটোকে ভাগ করতে হবে, ভাগ করে 100 দিয়ে গুণ দিতে হবে। আমি একটু টেস্ট করে দেখি দুই একটা। তাহলে 119 divided by 110, হ্যাঁ 108.2। জি স্যার, ঠিক আছে স্যার।
আচ্ছা, আর ইন রিয়েল টার্মস এটা কিভাবে বের করলো দেখেন তো। এইটা আমার ওয়েজ ইন্ডেক্স হলো ইনফ্লেশনের ডিফারেন্সটা কি মনে দেখাচ্ছে? ওয়েজ কি ডিফারেন্স দিয়ে ভাগ করুন, ওয়েজ কি ইনফ্লেশন দিয়ে ভাগ করলে যেটা হবে, এটা কি স্যার ওয়েজ কি ইনফ্লেশন দিয়ে ভাগ করাটা? সামথিং কথা বলতেছি। না, আপনি প্রথম লাইনটা তো ঠিক আছে, লাস্ট টেবিলের প্রথমটা ইনফ্লেশন ইন্ডেক্স রিবেস টু 2003, এইটা কিভাবে বের করা হলো বুঝতে পারছেন তো? স্যার এটাকে কি স্যার ওই যে 2003 যে 110 কে স্যার 2014 114 ভাগ 110 এভাবে 100, হ্যাঁ। ইনটু 100 তাইলে স্যার এটা ঠিক আছে স্যার। 100 আবার 119 ডিভাইডেড বাই 110 110 ইনটু 100 হুম মানে সেটাকে রিবেস করে নিলাম স্যার। কিন্তু ওএস আচ্ছা ওএস তো স্যার 100 যেহেতু বেজ ইয়ারে আছেই, তাহলে তো এটা তো করাই আছে।